ঈদের বিশেষ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আজকে আমরা এমন একজন রাজনীতিবিদের বাসায় এসেছি যিনি পরম্পরার কথা যদি বলি, হয়তো তার বাবা কিংবা তার যে পারিবারিক রাজনৈতিক ইতিহাস সেটি বললে আমার এই একটি পুরো এপিসোড হয়তো শেষ হয়ে যাবে। দর্শক, আজকে আমরা এসেছি মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম নাসের রহমানের বাড়িতে, এবং আজকের এই বিশেষ আয়োজনটা দেখেই বুঝতে পারছেন আমাদের সাথে আজকে এই ঈদের বিশেষ আয়োজনে ওনার জীবনসঙ্গীও আমাদের সাথে আছেন। আমরা আড্ডা দেব, তাদের রাজনৈতিক জীবনের গল্প শুনবো, তার বাবাকে নিয়ে গল্প হবে এবং তাদের এখনকার বাংলাদেশকে নিয়ে যে চিন্তা সেই আলোচনাও করব। আপনাদের দুজনকে ঈদ মোবারক। অনেক ধন্যবাদ, ঈদের সময় আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। বিশেষ করে আপনাকেও একটু স্বাগত জানাচ্ছি, এভাবে আপনি আমাদেরকে আসলে সময় দিয়েছেন। আজকে বিশেষ এই দিনটাতে নিশ্চয়ই অনেক ব্যস্ততা থাকে, এর মাঝেও সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। যে কথাটি বলে শুরু করছিলাম, আসলে আপনাদের পারিবারিক যে রাজনৈতিক পরম্পরা সেটি দিয়ে যদি শুরু করি, জনাব এম সাইফুর রহমান আপনার বাবা বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, যিনি বাংলাদেশের দীর্ঘতম সময়ের একজন অর্থমন্ত্রী ছিলেন এবং সর্বোচ্চবার তিনি বাংলাদেশের ইতিহাসে বাজেট পেশ করেছেন। এরকম একজন বাবার আপনি সন্তান, আপনার আসলে ঠিক কেমন অনুভব হয় সেটা দিয়ে শুরু করতে চাই। আমার ফাদারের এই যে একটা ছায়া সবসময় তো লেগেই থাকে। আমরা অ্যাজ এ সান ফিল ভেরি প্রাউড যে ওনার মতন একজন ব্যক্তিত্বের আমরা সন্তান। আমার তো আরও 2 ভাই 1 বোন আছে। ওনার সন্তান হওয়াতে এক্সট্রা সম্মান পাই সবার কাছ থেকে আর কি। ছোটবেলায় আসলে এমন হয়েছে কিনা যে স্কুল কলেজে কিংবা ইউনিভার্সিটিতে গিয়েছেন, মানে সবাই একটু বলছিল যে ওরে অর্থমন্ত্রীর ছেলে আমাদের বন্ধু, ওরকম ওই আনন্দটা কখন অনুভূত হয়েছে? স্কুলে হয় নাই, কারণ আমার ফাদার যখন অ্যাডভাইজার হলেন 76-এর ডিসেম্বরে, তখন আমি স্কুলে। তবে যখন আমি কলেজে ছিলাম, ইউনিভার্সিটিতে ছিলাম, সেক্ষেত্রে একটা ছিল, আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। তো অ্যাকচুয়ালি ওনার ব্যক্তিত্ব এবং ওনার স্টাইল অফ মানে যেভাবে উনি করতেন আর কি, নিজেকে করতেন, এই জিনিসটাই সারা বাংলাদেশের মানুষই বেশ। এবং বাংলাদেশের ইতিহাসে আসলে যদি সবচাইতে জনপ্রিয় অর্থমন্ত্রীর নাম বলতে হয়, নিঃসন্দেহে সাইফুর রহমানের নাম আসবে। আমি একটু ভাবে আপনার কাছে আসি, এরকম একজন ব্যক্তি, তিনি বৈবাহিক সূত্রে আপনিও তার কন্যাই নিঃসন্দেহে হয়ে উঠেছেন, সেটি বোঝা যাচ্ছে। তার সম্বন্ধে আসলে আপনার স্মৃতিচারণগুলো একটু শুনতে চাই। শুরুর দিকে আসলে যখন প্রথম দিকে বিয়ে হয়েছিল আপনার, সেই সময়টাতে ওনাকে কিভাবে পেয়েছেন? যখন আমার বিয়ে হয় তখন উনি অবশ্য তখন ওই সময় মন্ত্রী ছিলেন না, তার আগে ছিলেন। তো বিয়ের পর থেকে উনি দেখেছি খুব সাবলীল একটা সহজ সরল মানুষ, খুব সহজ সরল মানুষ, গ্রামের মানুষকে পছন্দ করে, সাধারণ মানুষের সাথে সুন্দরভাবে মিশতে পারে, ছেলেমেয়েদের প্রতি ওনার যে একটা মায়া, এটা মানে খুবই বিরল। একবার মনে আছে, নাসের রহমান সাহেব হসপিটালে ছিলেন, শরীর খারাপ, টাইফয়েড হয়েছে সিএমএইচে। উনি ওনার সাথে দেখা করতে গেছে, তখন আবার উনি মন্ত্রী হয়ে গেছেন। পকেটে করে কোটের পকেটে আম নিয়ে গেছে ওর জন্য, যে আম খেতে পছন্দ করে ছেলে, নিজে আমটা ছিলেন, নিজে হাতে দিয়ে খাওয়াই দিয়েছে। তখন ওই সময় আমাদের আলতাফ হোসেন সাহেব ছিলেন ওখানে, ওনার মিসেসও ছিল দেখা করতে এসে। ওনারা অবাক হয়ে গেছেন যে উনি একটা অর্থমন্ত্রী এইভাবে, কিন্তু ছেলের জন্য যে মায়া, সেটা মানে সত্যি একটা মানে অ্যাপ্রিশিয়েট করা। শুধু তো আসলে ছেলের জন্য নয়, আমরা যতটুকু সন্তানদের সাথে দেখেছি বা জেনেছি, উনি আসলে পুরো মানে নিজের এলাকার মানুষদেরকেও তো নিজের সন্তানই ভেবেছেন সব সময়, এবং ভীষণ জনপ্রিয় ছিলেন। আচ্ছা, একটু আপনার কাছে যদি আসি, এই যে জনপ্রিয়তাটা বা এই যে এত মানুষের ভালোবাসা উনি পেয়েছেন, সেটি তো এখনো আছে, আপনারাও হয়তো সেই ভালোবাসাটাই আসলে পরম্পরা হিসেবেই পেয়েছেন। এর বাইরে গিয়ে আসলে এই রাজনৈতিক জীবনে নতুন করে আর কিছু চাওয়ার আছে কি? এর থেকে আর কি আশা করতে পারেনি বেশি এতে। এবং যেটা বললাম আপনাকে প্রথম দিকে, দ্যাট উই অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিল ভেরি প্রাউড। আমার অন্য ভাই বোনেরা দে আর ভেরি লো প্রোফাইল ইয়েতে। আমি একমাত্র রাজনীতি এসেছি ইয়েতে। আমার ফাদার ওই বিএনপি গঠনের সময়, যখন জাগত করার সময়, ওই 10 জন লোককে নিয়ে একটা প্রস্তাবনা দিতে হয় যে আমরা একটা দল করতে চাই আর কি। হি ওয়াজ ওয়ান অফ দেম। এবং ওই 10 জনের আমি একমাত্র যে কিনা বিএনপি রাজনীতিতে আছি, বাকি সবাই
সবাই তো এমনি মারা গেছেন, কিন্তু অন্য কারো আর ইয়ে নাই, মানে সন্তানেরা নাই যারা বিএনপি রাজনীতি করে। আর এই যে বিএনপির সাথে আপনারা জড়িত দীর্ঘদিন, আসলে নিঃসন্দেহে আপনারা ক্ষমতার স্বাদটাও গ্রহণ করেছেন, আবার একটা বিশাল বড় সময় গেছে যে সময়টাতে আসলে বিএনপি ক্ষমতার বাহিরে ছিল। নানানভাবে রাজনৈতিকভাবে আপনাদেরকে আসলে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, রাজনৈতিক নিপীড়নের শিকারও হতে হয়েছে। ওই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই, যে এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি আপনাকে হতে হয়েছে, সেগুলো আসলে এখন আপনাকে একটু পীড়া দেয় কিনা? আমার বিরুদ্ধে খালি একটা মিছিল করার সময় একবার একটা মামলা করেছিল, যেটা করে আর কি সবসময়, পুলিশ অ্যাসল্ট মামলা ইয়েতে। তো বাট আমি অন্যান্যভাবে একটু যখন ইয়ে হতো আপনার পলিটিক্যাল এজিটেশন হতো, তখন আমার বাসায় এসে আপনার পুলিশ আমাকে খুঁজতো ইয়ে করার জন্য আর কি, বিভিন্ন পয়েন্ট সময় ইয়েতে। বাট এই ছাড়া মানে আমাকে ধরেন আমার একটা ব্যবসা ছিল, ওই ব্যবসার লোনের ব্যাপার নিয়ে আমার সাথে একটু পারসিকিউশন করেছে ইয়েতে, আমাকে হেয় প্রতিপন্ন করেছে ইয়েটি করে। আমি ওইভাবে অন্যান্যরা যেভাবে মামলায় একেবারে জর্জরিত ছিল সেভাবে আমাকে করে নাই। এবং এটার আমি মনে করি মনে হয় মেইন কারণ ছিল বোধহয় ওনার জন্য, বোধহয় আমার মনে হয় এত জনপ্রিয় তিনি ছিলেন, এবং সংসদে কিন্তু ওনার কথা ভীষণ জনপ্রিয় ছিল, এবং মাঝে মাঝেই মানে সিলেটি যে আঞ্চলিক যে টান, সেই কথাগুলো কিন্তু এখনো আমার মনে হয় মানুষ মনে করে। এই যে সিলেটের সাথে আপনাদের একটা বেড়ে ওঠা, মানে সিলেটে গিয়ে কি আসলে ঈদগুলো বেশিরভাগ করা হয়েছে ছোটবেলায়, নাকি কোথায় ঈদ করা হয়? কোরবানি ঈদটা সবসময় বাড়িতে সিলেটে করা হয়, রোজার ঈদটা আমরা আবার ঢাকায় করতাম। একটু ছোটবেলার ঈদের গল্প শুনতে চাই। আমাদের গ্রামের বাড়ির পিছনেই একটা গরুর বাজার আছে, একটা দিঘির পাড় বাজার বলে ওটাকে। তো ওইখানে গরু টরু ওঠে, তো উনি নিজে গিয়ে গরু পছন্দ করে আর করে নিতেন। আর যেহেতু আমার মা লাল গরু পছন্দ করতেন, তো ওই লাল গরুই কেনা হতো সবসময় ইয়েতে। এবং ঈদের দিন আপনার যে গরু কাটা মানে এই সমস্ত উনি আবার নিজে খুব তাড়াতাড়ি করে ইয়ে করতেন আবার। তো উনি গরু গোস্ত খুব পছন্দ করতেন, বেশি খেতেন না, বাট পছন্দ করতেন বেশি ইয়েতে। তো ওনার সাথে আমাদের সেই ছোটোবেলা, আমার যখন দাদা লাস্ট জীবিত ছিল 1969-70, তখন ধরেন আমাদের বয়স 9-10 বছরে। ওই সময় সেই গ্রামের, ওই সময় তো রাস্তাটা ছিল না, আর মেইন রোড থেকে আমাদের গ্রামের বাড়ি 2 কিলোমিটার ভিতরে। তো এই চড়াইতরি করে আমরা যেতাম এবং গ্রামের বাড়িতে গিয়ে দাদার সাথে ঈদ করতাম। যখন গভর্নমেন্টে এসে যেতেন তখন কিন্তু আবার কোরবানিটা সবসময় দেশের বাড়িতে। ওই যে সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা, যে টান, সেটা ওনার ছিল। ভাবে আপনার কাছে একটু জানি, মানে এই যে বলছিলেন যে গরুর মাংস খেতে ভীষণ ভালোবাসতেন এম সাইফুর রহমান, আপনার বিয়ের পরে আসলে আপনি কি দেখেছেন, মানে আপনার হাতের কোনো রান্না কি বিশেষ ছিল কিনা, যেটি উনি আসলে নিজে খুব ব্যক্তিগতভাবে খেতে পছন্দ করতেন? আমার রান্নার বিশেষ ইয়ে ছিল না, বাট ইফতারিটা আমি সারা জীবন বিয়ের পর থেকে আমি নিজে বানাতাম, এবং এটা আমার পুরো ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করতো। আমার পেঁয়াজু, বেগুনি, বুট, আমি না বানালে ওরা খাবে না, এরকম ছিল। ঈদগুলো মানে আপনার বিয়ের পরে যে ঈদের স্মৃতিগুলো, সেগুলো মনে পড়ে কিনা? আসলে আমরা বিয়ের পরে বিদেশে চলে যাই, আমরা হংকং এ ছিলাম, ওখানে 6 বছর পর দেশে আসি। তারপরে যে স্মৃতিগুলি যে বললো যে আমরা কোরবানি ঈদগুলি দেশেই করেছি। এবং সবচেয়ে বড় কথা হলো নাসির রহমান সাহেব এই করোনা ভাইরাসের সময় ছাড়া ওনার রাজনৈতিক জীবনে কোনো কোরবানি ঈদ উনি আজ পর্যন্ত ঢাকায় করেন। হাজার হাজার মানুষের সাথে আসলে আপনাদের প্রতিনিয়ত ওঠা বসা করতে হবে, সবাই আপনাদের পরিবার। মাঝে মাঝে কি মনে হয় যে একটু আসলে সবকিছুকে বাকি রেখে একটু নিজের একান্ত পরিবারের সাথে একটু ব্যক্তিগত সময় কাটাতে পারলেই হয়তো ভালো লাগতো, নাকি আসলে এই এলাকার মানুষদেরকে নিয়েই আসলে? সেটা আমরা রোজার ঈদে দিয়ে দিতাম, সেটা আমরা ঢাকায় থাকতাম, তো সেটা ইয়েতে কোরবানি ঈদের সময় ওটা বাড়িতে করতে হবে। এবং আমার বাচ্চারাও আসলে দেশে গ্রামে যেতে খুব পছন্দ করে, তারাও খুব ছোট কাল থেকে ওরা, মানে এটা আমি এই কৃতিত্বটা আমার শাশুড়িকে দিব। আমার বিয়ের পর থেকে আমি দেখেছি যে ওনার সাথে, ওনার যে মৌলভীবাজারের, যদিও উনি সিলেটি না, চিটাগংয়ের, কিন্তু মৌলভীবাজারের মানুষের জন্য ওনার যে ভালোবাসা, টান, গ্রামের মানুষের জন্য, উনি কিন্তু পাকিস্তানের কনভেন্টে পড়াশোনা করেছেন, কিন্তু তারপরে এসে গ্রামের মানুষের সাথে যে সম্পর্ক, এটা একটা বিরাট ব্যাপার। এখান থেকেই কিন্তু আমরা শিখেছি, আমার বাচ্চারাও শিখেছে। ছোটকালে দাদা দাদি যখন সিলেটে যাবে শুনছে মৌলভীবাজার যাবে, আর আমাদের বিকালে, ওনারা সকালে মৌলভীবাজার যাচ্ছে আর আমাদের বিকালে ফ্লাইটে লন্ডন যাব। আমার ছেলে খালি পায়ে গাড়িতে উঠে বসে আছে, আমি লন্ডন যাব না, আমি দাদা দাদির সাথে মৌলভীবাজার যাব।
তো ওই জন্য আমার বাচ্চাদেরও ওনাদের থেকে শিখে আমার পুরা সেই যে ফ্যামিলি পারিবারিক যে বন্ডিংটা সেটা তার মানে আপনাদের একেবারে শুরু থেকে ভীষণ আছে। আপনার বাবা অর্থাৎ যিনি এত জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন মানুষে, হঠাৎ করে তিনি একটি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। সেটি নিশ্চয়ই আপনাদের পরিবারের জন্য একটা অন্যরকম দিন ছিল। সেই সময়টার কথাটা একটু জানতে চাই, এই যে এই ঘটনাটা আসলে আপনাদেরকে আপনাদের জীবনটা আসলে কিছুটা পাল্টে দিল কিনা? আমি আর আমার ওয়াইফ ওমরা করতে চলে গেছিলাম 2 তারিখ নাহলে 3 তারিখে চলে গেছিলাম সেপ্টেম্বরের। আর আমরা তখন মক্কাতেই ছিলাম। আর মক্কাতেই একদিন রাত্রে এশার নামাজের পরে বা ওই সময় বোধহয় আমার ছোট ভাইয়ের বউ ফোন করে জানালো, না 11টার দিকে 11টার দিকে ওঠে বলছে এশার নামাজ পরে, তো জানালো যে দুপুর 11টা ছিল না, রাত্রে 11টা জানিয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, না দুপুর 11টা বোধহয়। হ্যাঁ। তো এরপরে আমাদের মদিনা যাওয়া হয়নি, আমরা সাথে সাথে টিকিট চেঞ্জ করে দৌড়ায় গেলাম, ওর সিট দিবে না। তখন আমি এমিরেটসকে বললাম, দেখো আমার ফাদার মারা গেছে, আমাকে তুমি যেমনি পারো যে পারো একটা ব্যবস্থা করো। তখন ওরা সহানুভূতিশীল হয়ে আমার জন্য একটা ব্যবস্থা করে, একটা সিট ব্যবস্থা করে দিই। আমরা রাশ করে আসলাম, এসে তো দেখি ওনার লাশ, তখন দোতলা বাসা ছিল, ওখানে রাখা। কি বলবো, ইট ওয়াজ মানে একটা ফাদার, এরকম ইন্ডাস্ট্রিয়াস ফাদার চলে বিরাট একটা শক্ত যে কারোরই হয় ইয়েতে। বেশ কিছু কয়েকটা আলামত হয়েছিল ওনার মারা যাওয়ার আগের দিন আমাদের গ্রামের বাড়িতে, এগুলি জানি না কেন। এবং উনি নিজের থেকে বুঝে নিয়েছিলেন। উনি আমার চাচা আছেন ছোট, মানে আব্বার মামাতো ভাই আর কি, বলেছেন যে ওকে বলো এদের সাথে সাবধানে থাকতে, এদের থেকে ডিলিয়ে কম করতে, কারণ আমি তখন বাইরে, আর আমি না থাকলে কিভাবে নিজেকে সামলাইতে হবে এগুলি ওকে, মানে আমার চাচাকে বলছেন এগুলো আমাকে বলার জন্য পরে। আবার সিলেটের তো একটু বেশি অতিথি পরায়ণ হয়, একটু সেই জায়গায় আমরা একটু ভাবে আপনার কাছে আসে, এই যে রাজনৈতিক পরিবারের বউ হয়ে আপনি এসেছেন, এত মানুষ প্রতিদিন আসলে ডিল করতে হচ্ছে। আমি যতটুকু জানি যে সাধারণত রাজনীতিবিদরা বলেন তাদের বাড়িতে চাটা আসলে সারাক্ষণ চুলে ওঠানোই থাকে, চা আসলে সব সময় দিতেই থাকতে হচ্ছে। এই জিনিসগুলো আসলে আপনার কেমন লেগেছে বিয়ের পর? আপনি এনজয় করেছেন কিনা? আমি খুব এনজয় করেছি। আমার ভীষণ ভালো লাগে মানুষের সাথে মিশতে। আর আমিও যদি মৌলভীবাজারের মানুষ না, কিন্তু মৌলভীবাজারের মানুষ যে আমাকে সম্মান এবং ভালোবাসা দেখায়, এটাতে আমি নিজেই অনেক গর্বিত বোধ করি। একটু আপনাদের বিয়ের গল্পটা জানতে চাই। আপনাদের বিয়ে হয়েছে ঠিক কতদিন হয়েছে, কিভাবে বিয়েটা হয়েছিল? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি? আমাদের বিয়ে তো হয়েছে 39 ইয়ার্স, 87 জানুয়ারিতে। আমরা ইউনিভার্সিটি ছিলাম, ক্লাসমেট না, উনি ফাইন্যান্সে ছিলেন, আমি অ্যাকাউন্টিংয়ে ছিলাম। একবার দৈবক্রমে লাইব্রেরিতে পরিচয়। আচ্ছা, নিজেদের পছন্দে তার মানে বিয়ে হয়েছে। এরপরে আবার এই যে রাজনৈতিক পরিবারে আপনারা আসে এবং সেখান থেকে আপনিও ধীরে ধীরে আসলে রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, এই গল্পটাতে একটু আসবো। মানে এই যে আসলে রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় আপনাদের যে অবদান, সেই অবদানের জায়গাগুলো নিয়ে আলোচনা করবো। একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপিএইচ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এম নাসির রহমানের বাড়িতে আছি, আমাদের সাথে তার সহধর্মিণী আছেন এই বিশেষ আয়োজনে। ভাবে যে এই জায়গাটিতে ছিলাম, এই যে একটি রাজনৈতিক পরিবারের আপনি আসলে ছেলের বউ হয়ে আসলেন, এরপরে আপনার নিজেরও আসলে রাজনীতিতে যুক্ত হয়েছেন আপনি, সেই গল্পটা একটু জানতে চাই। সেটি কি আসলে আপনি জনাব এম সাইফুর রহমানের কাছ থেকে উৎসাহ পেয়েছেন? মানে রাজনীতিটা ভালো লাগা শুরু করলো কিভাবে? রাজনীতি আসলে এটাকে ঠিক রাজনীতি, আমি একটু এটা প্রশ্নটার উত্তর দিই। উনি রাজনীতি অ্যাকচুয়ালি সেভাবে না, ওনার ইলেকশন যখন আসছিল, আমি যখন প্রথম ইলেকশন করি 2001-এ, তখনই উনি প্রথম আমার ইলেকশন ক্যাম্পেইনিংয়ে করেছিলেন। এই হলো ইলেকশনের সময় পর্যন্ত ওনার ইয়ে ছিলেন। তো 2001 ইলেকশনে উনি ইনভলভ ছিলেন। 2001-এর পরে তো আর নেক্সট ইলেকশন হলো 2008-এ। তো আমি তখন কি বলে আপনার জেলে। আর আমার ফাদার 2টা সিট থেকে, উনি চেয়েছিলেন শুধু একটার থেকে দাঁড়াতে, কিন্তু ম্যাডাম ওনাকে জোর করে আবার সিলেট থেকে দাঁড়াতে করলেন। তো উনি ছিলেন সিলেটে, মৌলভীবাজারে কেউ নাই তখন। এই মৌলভীবাজার ইলেকশনটা আমার ওয়াইফকে একা হ্যান্ডেল করতে হয়েছে একেবারে। সেই রাত্রে গভীরে, শীতকালে তো আপনার মানে কুয়াশার মধ্যে একা একা ড্রাইভ করে ঢাকা থেকে আসা যাওয়া করেছেন কয়েকবার। এবং বাচ্চারা বোধহয় ঢাকাতেই ছিল বেশিরভাগ ইয়েতে। তো ওই 2008 নির্বাচনটা উনি মৌলভীবাজারের যে উনি একলা হ্যান্ডেল করেছিলেন। এরপরে আপনার আসেন 2008-এর পরে তার নির্বাচনগুলো হয়নি, পরে 2018 যে নির্বাচন আসলো সেখানে উনি
একদম ওতপ্রোতভাবে ছিলেন, জড়িত ছিলেন। 2018 নির্বাচনের পরে ওনাকে আমরা যেহেতু নির্বাচন দিয়েছে পরে সব আমার দলীয় নেতৃবৃন্দর ডিমান্ডে ওনাকে জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট করা হলো ইয়েতে। তো এরপরে 18-এর পরে আর তো এই যে লাস্ট যে ইলেকশন হলো, এই নির্বাচনে তো ওনার ভূমিকা অত্যন্ত গভীর। প্রায় 160টা নির্বাচনী ইয়ে করেছেন। শুধু আসলে নির্বাচনের ভূমিকাই গভীর সেই জায়গাতে তো নিশ্চয়ই আছে, কিন্তু আপনার আসলে আজকের এই এম নাসির রহমান হয়ে ওঠার পেছনেও তো নিঃসন্দেহে ওনার ভূমিকাটা সবচাইতে বেশি ছিল। সবসময় তো ওই গল্পে আসবো আমি। যে কোনো পুরুষের সাকসেসের পিছনে তো একজন মহিলা বা স্ত্রী তো তা থাকবেই। এই যে যেটি বলছিলেন নাসির ভাই যে আপনি একা আসলে ড্রাইভ করেও গেছেন এত রাত। না একা না, মানে ড্রাইভার ছিল, মানে একা আর কি, ড্রাইভারকে ড্রাইভারকে নিয়ে। মানে এমন হয়েছে কি ভোর ফজর নামাজ পড়ে রওনা দিয়েছি মৌলভীবাজার থেকে, যে ঢাকায় এসেছি আমার বাচ্চাদেরকে একটু দেখে ওখান থেকে কাশিমপুর কারাগারে গেছি, ওনাকে দেখে আবার ওখান থেকে ফেরত গেছি। যখন ফেরত যাচ্ছি তখন মানে রাত। নারী হিসেবে তো আসলে বাংলাদেশের, যদি আমি সেই সময়কার প্রেক্ষাপট কেন আসলে 2026 সালের প্রেক্ষাপটে বলি, রাজনীতিটা এখনো নারীদের জন্য যথেষ্ট কঠিন। এটা আসলে আপনি অনুভব করেছেন কিনা? নারীদের আমি ওইটা অনুভব করিনি মৌলভীবাজারে, কারণ মৌলভীবাজারে মানুষরা আমাকে খুব পছন্দ করে, আমি ওদেরকে পছন্দ করি, সেই জন্য আমার জন্য এটা খুব একটা কঠিন হয়ে যায়নি। যেখানেই যাই আমি খুব ভালো রেসপন্স পাই, তো সেই জন্য আমার কাছে এটা কোনো কঠিন মনে হয় না। আর আমরা তো রেডিমেড পেয়েছি আব্বার থেকে, তার জন্য আমাদের নতুন করে শুরু করতে হয়নি, আমরা পেয়েছি, ওটাকে আমরা কন্টিনিউ করছি। নিশ্চয়ই এই যে আসলে ধারাবাহিকতাটা, সেটাও আপনাদের ঐতিহ্যই বলা চলে, আসলে পারিবারিক ঐতিহ্য রাজনীতিটা। সেখানে আপনার বাবাকেও তো অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, তিনি নানান সময়ে আসলে তাকে কারাগারেও বরণ করতে হয়েছে। সেই সময়ে নিশ্চয়ই ঈদ ছিল কিনা আমি একটু সেই গল্পটা জানতে চাই। ওই ঈদগুলো আসলে এখনো মনে পড়ে? না, উনি কারাগারে একবারই ছিলেন। এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ ওনাকে 7 মাসের জন্য জেলে রেখেছিলেন। ওই সময় হ্যাঁ অফকোর্স ওই কোরবানির ঈদটা আমাদেরকে ঢাকায় করতে হয়েছে ওই সময়। 1/11-এর সময় 2008-এ ওনাকে সামান্য কয়েকদিনের জন্য কারাবরণ ছিলেন ওনার 2008-এ শেষের দিকে আর কি। তো এমনি কি বলে এইটাই ওনার কারাবরণের দুইটা ছিল, এপিসোড ছিল আর কি। তো ওই সময় আমরা মানে হ্যাঁ ওই 7 মাস খুব মানে সেই 1982-তে আর কি এরশাদের পরে যে মানে বেশ কঠিন সময় পার করতে হয়েছে এতে। আপনি যতটুকু বলছিলেন যে আপনারা দুজনেই খুব ভিন্ন সাবজেক্টে পড়ালেখা করেছেন, মানে খুব ভিন্ন না, আমি অ্যাকাউন্টিং এ উনি ফাইন্যান্সে, হ্যাঁ মানে রাজনীতি থেকে ভিন্ন আর কি। তো অ্যাকাউন্টিং এ লেখাপড়া করতে করতে হঠাৎ করে কখন মনে হলো যে আসলে রাজনীতিবিদ হবেন, নাকি সত্যিকার অর্থে চেয়েছিলেন রাজনীতিবিদ হতে? না হ্যাঁ আমি বলি এটা 1995-এর থেকে আমি আপনার এলাকায় ঘোরা শুরু করলাম, মিটিং করে। আমার একটা বড় ভাই ছিল আমার ঠিক সামনের বাড়ি, উনি ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি। তো উনি আমাকে বেশ উৎসাহ দিয়েছেন, বারে বারে ফোন করে তুমি আসো তুমি আসো তুমি আসো। আমি মানে বেসিক্যালি বলতে হবে যে ওনার ইয়েতে আমার ফাদার হিসেবে আমাকে প্রেস করেন নাই রাজনীতি করতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। হ্যাঁ, বাট উনি অবজেকশনও করেন নাই। উনি কি চাইতেন আপনারা রাজনীতিতে আসেন? না, উনি এরকম কোনো কিছু ইয়ে করেন নাই, আপনাদের উপর ছেড়ে। হ্যাঁ মানে আপনার মানে আমার উপরেই আর কি, অন্যরা তো এট অল ইন্টারেস্টেড ছিল না। তো আমি তখন আর ওনার তেমন একটা ছিল। পরে আমার ওই যে গ্রামের যে ভাইটা আছে বড় ভাই, উনি ডিস্ট্রিক্টে, ওনার ইয়েতে করে আমি তখন 95 থেকে এলাকায় যাওয়া শুরু করলাম এবং স্টার্টেড মিটিং পিপল, আপনার সব জায়গায় ঘুরতে করে করে। এবং রাজনীতি হয়েছে 1996 ইলেকশনে আমার ফাদার 3 জায়গার থেকে ইলেকশন করেছেন। তো উনি মোস্টলি সিলেট সিটিতে ব্যস্ত ছিলেন এবং ওদিকে গোয়াইনঘাট এবং জয়ন্দাপুর। আর মৌলভীবাজার নির্বাচনটা পুরোপুরি আমি করেছি, বলতে আমি ক্যান্ডিডেট ছিলাম না, বাট এন্টায়ার নির্বাচনটা আমাকে করতে হয়েছে। তো 96 নির্বাচনে একইভাবে, 2001 নির্বাচনটাও একইভাবে। ওই সময় উনি 2 সিট থেকে দাঁড়িয়েছেন, মৌলভীবাজার 3 আর সিলেট 1 থেকে। তো উনি অলওয়েজ মোস্ট অফ দ্য টাইম ওখানে সিলেটে থাকতেন, আর আমি মৌলভীবাজারটা হ্যান্ডেল করেছি ইলেকশন নিয়ে। তো যখন দোনোর সিট থেকে জিতলেন উনি, বলতে গেলে 3টা সিট থেকেই জিতেছিলেন, কিন্তু একটা সিট সিলেট সদরটা ওনাকে ইচ্ছাকৃতভাবে আপনার ডিফিটেড দেখিয়ে ওই সিটটা নিয়ে হুমায়ুন রশিদকে দেওয়া হয়েছিল ওই সময়। তো পরে আমি আর গোয়েনঘাটের একদম সেই জাফলং ওখানে আর আমি উপনির্বাচন করার জন্য আমি ছিলাম না। আবার একটু ঈদের আলোচনায় আসি। ভাবি ঈদের দিন কি রান্না বান্না করা হয়? ভাই মানে আপনার প্রিয় রান্না কোনটা আসলে ভাই?
আমি প্রিয় রান্নার মধ্যে গরু গোশত আচার গোশ করি, গরু গোশের, আর সেমাইগুলি করি। ঈদের দিনটা এখন কিভাবে কাটে, মানে শুরুটা কিভাবে হয়? শুরুটা সকাল থেকে শুরু হয়, নাস্তা বানাই। আমার দেওররা আমরা সবাই কিন্তু একই বিল্ডিংয়ে থাকি। তো ঈদের দিন আমরা ঢাকায় থাকলে দুপুরের খানাটা আমার বাসায় করি। রোজার ঈদে, কোরবানি তো বাড়িতে করা হয়। রোজার ঈদে আমার সব দেওর ননদরা আসবে, আমার ভাই বোনরা আসবে, আমার নেইবাররাও আসে, লাঞ্চটা আমার বাসায় হয়। তো হয়ে এখানে ওইভাবে আমাদের করতে করতে দিনটা চলে যায়। তারপরে বিকালবেলা আমরা মুরব্বীদের সাথে দেখা করতে চাই। আমার আব্বা আম্মা যখন জীবিত ছিল তখনও মানে মোটামুটি ইমিডিয়েট ফ্যামিলি মেম্বাররা সব দুপুরের লাঞ্চটা ফিক্সড আমাদের বাসায় ছিল অলওয়েজ। ওনারা মানে আমার আম্মা পরিবার যখন- কেন্দ্রিক আসলে আপনাদের ঈদগুলো কাটে। হ্যাঁ, দুপুরের লাঞ্চটা সবসময় মানে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার মানে আমার আব্বার দিকে থেকে নিয়ে আমাদের সবসময় বাড়িতে। আবার আমি যদি একটু না হয় বলি যে জনাব সাইফুর রহমানের সন্তান হিসেবে আপনার কাছেও মানুষের অনেক প্রত্যাশা আছে। তিনি যেহেতু আসলে দীর্ঘদিন বাংলাদেশের অর্থনীতি নিয়েই ভেবেছেন, সেটিকে আসলে ধ্যান জ্ঞান করে তিনি তার জীবন কাটিয়েছেন। আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের অর্থনীতিকে আসলে ঠিক কোন জায়গায় আপনি দেখতে চান? আমরা তো এক্সিকিউটিভ দায়িত্বে নাই ইয়েতে, আমরা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমরা যতটুকু আমাদের যেটা করার ইয়েতে আছে। আর এক্সিকিউটিভ দায়িত্বে থাকলে তখন সেটা অন্য বিষয় ইয়েতে আসে। আর আমার মনে হয় এটা আপনি যেটা বলেছেন যে মানে অত্যন্ত খুবই কঠিন অবস্থা, অর্থনীতি অবস্থায় বড়িংসের মধ্যে আছি। তো এটা নতুন লিডারশিপে ওনারা আমার মনে হয় মানে তো মেবি আগামী দিনে আমরা দেখবো ইনশাআল্লাহ ইয়েতে কি ধরনের পদক্ষেপ নেবে। রাজনীতিতে তো আসলে 24/7 কাজের মধ্যে থাকতে হয়। অবসর আসলে পান কিনা? অবসরে আপনারা দুজনে কি করতে পছন্দ করেন? একটু বেড়াতে পছন্দ করেন নাকি বাচ্চাদের সাথে সময় কাটান? নাচ গান কোনটা পছন্দ? এই আলোচনাগুলোতে ফিরবো। আমাদের আরেকটা বিরতি সময় হচ্ছে। জি25 ইস্পাত নিবেদিত এদের বিশেষ রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত এদের বিশেষ রাজকাহনে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। দুজন ভীষণ ব্যস্ত মানুষের সাথে আসলে আজকে আমি আড্ডায় বসে আছি। রাজনীতি মানেই আসলে সারাক্ষণ কাজের মধ্যে থাকতে হয়, জনগণের সাথে খুব কাছাকাছি যেতে হয়। তারপরেও আসলে একটু জানতে চাই আপনাদের আসলে অবসর সময় পাওয়া হয় কিনা, যে আপনি তো জীবনে আসলে যে মুহূর্তগুলোকে আপনারা যাপন করছেন, সবচেয়ে আনন্দতম মুহূর্তগুলো কি কি করা হয়? অবসর সময় পাওয়া যায় মাঝে মাঝে ইয়েতে। তো এমনি ঢাকায় থাকলে অবসর সময় ধরেন পেপার পড়ি, আর আমি একটু সিনেমা দেখতে পছন্দ করি, নেটফ্লিক্সের সিনেমা দেখতে পছন্দ করি, আর নাহলে নিউজ পেপার বা আর্টিকেলস, ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলি মানে একটু পড়তে বেশি ভালোবাসি। হ্যাঁ এগুলো পড়ি। আমরা ঘুরতে খুব পছন্দ করি। আমরা স্বামী স্ত্রী প্রায় 44টা দেশ ঘুরেছি সারাদিনে, মানে বিয়ের পর থেকে। উনি বোধ আমার থেকে একটু বেশি করেছেন। উনি নিজেও একা আবার ঘুরতে পছন্দ করেন মেয়েদেরকে নিয়ে। উনি আবার মেয়েদেরকে নিয়ে পছন্দ করেন। তো এবার ভাবছিলাম যে আমরা এই ঈদে যাবো কিনা, কিন্তু আর যাওয়া হলো না আর কি। ইয়েতে ঈদ তো করে ফেললাম। ভাবের কাছে যদি আসি, আমি যখন আপনার বাড়িতে আসলাম, এত সুন্দর করে পুরো বাড়িটা সাজানো, আমার দেখেই মনে হচ্ছিল আপনার নিশ্চয়ই ভীষণ ঘর সাজাতে ভালো লাগে কিনা। উনি একজন কোয়ালিফাইড ইন্টেরিয়র ডিজাইনার। বাহ, তাহলে তো আসলে বলো। বাড়ি সুন্দর সাজানো থাকবে, এটাই খুব স্বাভাবিক। তারপরে আসলে শৌখিনতা তো আসলে একটা ভিন্ন রুচির পরিচয় মানুষের। সেটাই আসলে এটা যখন বাসাটা বানায়, লেআউটেও আমার কন্ট্রিবিউশন আছে। তো আমি মানে বিল্ডিং এর প্ল্যানিং এর সময়ও আমার আর্কিটেক্টের সাথে বসে কন্ট্রিবিউশন আছে। যেমন আমি এই টেরেসটা চাচ্ছি, এগুলি সবই আমার করা আর কি। আর আমার বাসায় আমি মানে আমার পুরনো জিনিসের প্রতিও ফ্যাসিনেশন। এই যে যেমন স্ক্রিনটা, এটা আমার ছেলে যখন জন্ম নিল তখন প্রায় এটা 36-37 ইয়ার্স ওল্ড। মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে খুব নতুন না, কিন্তু আমার মানে আমি খুব শৌখিন। সবচেয়ে হলো নাসির রহমান সাহেবের বিরাট সাপোর্ট পাই, কারণ উনিও ঘর সাজাতে খুব পছন্দ করেন। এটাতে টাকা পয়সা খরচ করতে উনি কোনো সময় মানা করেন না। দুজনের ইচ্ছেগুলো আসলে মিলে যায়। হ্যাঁ, এই ঘর বাড়া মানে ঘর সাজানো, বিদেশ ট্রাভেল করা, এগুলিতে আমরা খুবই মানে আমাদের সাথে মতে মিলে আর কি। আপনাদের সন্তানদেরকে নিয়ে একটু জানতে চাই, তারা কি করছেন, তাদের আসলে রাজনীতির প্রতি কোনো আগ্রহ আছে কিনা? আমার বড় ছেলে ব্যাংকার, ও লন্ডন থেকে পড়ে এসছে, বিয়ে হয়েছে। আমার মেজো মেয়ে মানে মেয়েদের মধ্যে বড় মেজো সন্তান হলো আমেরিকা থেকে আপনার ইঞ্জিনিয়ারিং পাশ করে এসছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। পরে এসে আপনার লন্ডন বিজনেস স্কুল থেকে এবার MBA করলো। ইঞ্জিনিয়ারিং করে এসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে 5 বছর চাকরি করেছে। হ্যাঁ করেছে, বিদেশে সিঙ্গাপুরে পোস্টেড ছিল।
ছোট মেয়েটা তো এবার আন্ডারগ্রেড শেষ হচ্ছে, আর সবচেয়ে হলো আমার মেয়ের যে বড় মেয়ে, ওর ভীষণ পলিটিক্সে, মানে আমার মনে হয় দাদার নাম বোধহয় ওই রাখবে। এবার ইলেকশনেও যে ক্যাম্পেইন করেছে, মানে আমার সবচেয়ে পপুলার, মানে ওনার আমার চেয়েও আমার মেয়ে পপুলার হয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই বলে আমিরা মা কই, আমিরা আপু কই, মানে এখনো তো আবার লন্ডনে ফেরত গেছে, কিন্তু ওর একটা লিডারশিপ কোয়ালিটি আছে, এটা একটা বিরাট কোয়ালিটি ওর। সবাইকে নিয়ে অর্গানাইজ করে ও যেভাবে ক্যাম্পেইন করেছে গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায়, যে মানে এটা একটা ওর মধ্যেই আমি মনে হচ্ছে নেক্সট জেনারেশনটা পলিটিক্সে ওকেই দেখতে পাচ্ছি। এই যে আসলে রাজনীতিতে আপনারা পুরোটা জীবন কাটিয়ে দিয়েছেন, কখনো কি আসলে মনে হয়েছে যদি রাজনীতিবিদ না হতাম তাহলে আসলে কি হতাম, জীবনটা একটু অন্যভাবে চিন্তা করেছেন কিনা? খুব বোরিং হতো লাইফটা, খুব বোরিং হতো লাইফটা আমার জন্য অন্তত। না, রাজনীতিবিদ হতে কিন্তু আমাদের লাইফস্টাইল কিন্তু, মানে বাসা যখন ঢাকায় থাকি তখন একদম পুরো আমরা একটা হোমলি ফ্যামিলি। অনলি যখন উনি এলাকায় যায় তখন ওনাকে পাওয়া যায় না, সকাল থেকে রাত পর্যন্ত প্রোগ্রামের পর প্রোগ্রাম, লোকজন আসছে যাচ্ছে, গ্রামের বাড়িতে লোকজন, সেটা কিন্তু ঢাকায় থাকলে আমাদেরটা একদম নর্মাল ফ্যামিলি লাইফ, মনেই হয় না যে আমি politician। হয় না অনেকে যে গ্রামের থেকে লোকজন এসে বাড়িতে এসে করে হ্যান করে, আমার ওইটা স্টাইল না। আমি ওদের বলি তোমাদের জারি আমি আসবো, তখন আমার কাছে তোমরা ঢাকায় আসবে না, তোমাদের ইয়ে নিয়ে কষ্ট করে ঢাকায় আসা করবে। তো এই জন্য মানে এলাকার লোকরা, আমার বাসা তো দূরে থাক, যদি কেউ খুব জরুরি হয় তো অফিসে আসে, বাট কারণ আমি তো অলওয়েজ এভরি 2 উইকস আমি যাচ্ছি। তো মানে এখনকার কথা না, আমি আগেও, আবার আমার ব্যবসাটাও ওখানে, আমার যে রিসোর্ট হোটেলটা সেটাও ওখানে, তো ব্যবসার কাজেও এমনিও যেতে হয়, আর জনের সাথে দেখাও একসাথে হয়ে যায় এতে আর কি। রাজনীতিময় জীবনে আসলে অনেক সময় মনে হয় যে সন্তানদেরকে আরেকটু বেশি সময় দেওয়ার হয়তো সুযোগ হতো যদি অন্য কিছু হতাম, সেই আক্ষেপটা আপনার আছে কিনা, বা সন্তানদের কাছ থেকে কখনো সেরকম কোনো আবদার শুনেছেন কি? কি বলবো, ওটা বললে আমার বিরুদ্ধে যাবে, না বললেই ভালো। হ্যাঁ, তো আমি খালি ওই জায়গায় আসি যে হ্যাঁ উনি আমার- বাসায় ভাবি থাকে। কিন্তু পাশেই বসে আছে, না, আমরা উনি এই কিন্তু surety ওই দিতে যে পারি যে পরে extrovert ঝগড়া থাকে হবে না, না। ওই যে ক্লাবে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারছে, ওই টাইপের না উনি। বাসায় থেকে, কিন্তু বাসায় থেকেও নিজেকে নিয়ে ব্যস্ত, পেপার পড়ছে, টিভি দেখছে, মানে বাচ্চাদের সাথেও মানে ইন্টারাকশনটা কম হয়, সেই অভিযোগটা একটু আছে, তার মানে এটা সত্যি। এটা আছে। এটা আমার ফাদারেরও ছিল, আমার মাদারেরও ছিল, বংশ পরম্পরা এটা আমার কাছে এসেছে। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমটা আমি একদম ওদের ফ্রেন্ডের মতো আর কি। জি, এই যে আসলে সবাই মিলে একসাথে থাকাটা, এবং আপনি যেটি বলছিলেন যে আপনারা একদম শুরু থেকে সবাই একসাথে থাকতে পছন্দ করেন, পরিবারের সবাই মিলে, আপনার বাবা আসলে আপনাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছেন, এই যে খুব মানে ভীষণ আন্তরিক আপনারা, এইটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এই আন্তরিকতাটুকু থাকুক, সেটি আপনারা চান কিনা? তা তো অবশ্যই, অবশ্যই। এতে এই যে আমার ফাদারের মৃত্যুর পরে আমরা ওনার যে এই যে বাড়িটা 42 ইয়ার্সের যে আইকনিক বাড়িটা ছিল, এটা ভেঙে আমরা যে অ্যাপার্টমেন্ট ব্লক করেছি আর কি, তো আমরা তিনো ভাই এখানে থাকি। আমার বোনও ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু সে থাকে না, সে তার আলাদা স্বামীর সাথে আলাদা থাকে ইয়েতে, বাট অল 3 of us আমরা এখানে থাকি। এবং ওই যেটা বললাম আর কি, যে রোজার ঈদের সময় আমরা সবসময় একসাথে থাকি, কোরবানি ঈদের সময় যে যার অনেক সময় এই জায়গাটা একটু জানতে চাই যে রাজনৈতিক সৌহার্দ্যের জায়গাটা থেকে, যেখান থেকে আসলে আমরা একটু দূরে সরে যাচ্ছিলাম, এবারের এই নির্বাচনের পর আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী কিন্তু সবার আগে বিরোধী দলীয় যে নেতারা আছেন তাদের সাথে দেখা করেছেন, সেই সংযোগটা তিনি বাড়ানোর চেষ্টা করেছেন, সেই সৌহার্দ্যটা আবার আসলে আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে, আমি যদি ভুল না করি, আপনি হয়তো একেবারে মানে আপনার জ্ঞান হওয়ার পর থেকেই রাজনীতি দেখে এসেছেন। না 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 জ্ঞান হওয়ার পর থেকে আমি রাজনীতি দেখে আসি নাই। ভীষণ ছোটবেলা থেকে, স্কুল জীবন থেকেই তো আপনি দেখেছেন আপনার হ্যাঁ বাবা হ্যাঁ রাজনীতি রাইট, করছেন। 70, হ্যাঁ দ্যাটস ট্রু। সেই সৌহার্দ্যটা, সেই ভালো লাগার জায়গাটা আসলে রাজনীতিতে আবার ফিরে আসুক, সেটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি তো বলবো যে এখন যেহেতু ঈশ্বরের শাসক চলে গেছে দেশ থেকে, হ্যাঁ, এবার তার এপিসোড শেষ হয়ে গেছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখাচ্ছেন ইয়েতে, হ্যাঁ, আমার তো মনে হয় সেই সৌহার্দ্য আবার ফেরত আসবে। ওনার যে পজিটিভ ভাইব এবং এটা তো মানুষজন তো সাংঘাতিকভাবে পছন্দ করছেন। উনি যে খুব ক্যাশুয়াল স্টাইলে যে প্রদান করছেন, এবং কোনো অ্যানিমোসিটি না কারোর বিরুদ্ধে এটি, এই জিনিসটা তো খুবই একটা পজিটিভ অ্যাসপেক্ট, আবার তো ফেরত আসবে বলে তো আমি আশা করছি। যে অর্থনৈতিক অবস্থার কথা আমরা বলছি, এবং সাইফুর রহমান আসলে বাংলাদেশের অর্থনীতিকে ঠিক যে জায়গাটিতে দেখতে চেয়েছেন, সেখানে নারীদের অবদানটা কিন্তু একটা
ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে আছে। সেই জায়গাটিতে আপনি ভাবে এখন যেহেতু একটু সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন এবং এলাকায় আপনি যাচ্ছেন, সেই এলাকায় নারীরা আসলে যারা পিছিয়ে আছেন তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আপনাদের আসলে কোনো রকম প্ল্যানিং আছে কিনা? আসলে মৌলভীবাজার একটা খুবই কনজারভেটিভ জায়গা। ওখান থেকে মহিলাদের ঘর থেকে বের করে আনা এটা খুবই কঠিন কাজ। মুসলমান তবুও মেয়েদের। এবার ইলেকশনে মানে আমার কথায় উদ্বুদ্ধ হয়ে এনকারেজড হয়ে প্রচুর মহিলা বেরিয়ে এসছে। মিটিং এসেছে। আপনি আপনার মিটিংয়ে কন্যার এসছেন। কথা বলছিলেন, তিনিও গিয়েছেন। তিনি হ্যাঁ বলছেন। যে এবং ভালো রেসপন্স পেয়েছি। এবং সবচেয়ে হলো যারা অন্য দলও করতো, বিএনপি না, তারাও ওই মিটিংয়ে এসছে এবং তারা প্রচুর ভোট দিয়েছে। তো এটা আমি একটা আশার আলো দেখছি। আর যেটা বললেন যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণতা, এটা আমরা শ্বশুরের কাছ থেকে শিখেছি। ও মৌলভীবাজারে কিন্তু কোনো ডিফারেন্স ছিল না, কে বিএনপি করে কে অন্য দল করে, এগুলি ছিল না। আমার শ্বশুর সবাইকে মায়া করতেন, সবাই তাকে সম্মান করত। এই যে আমি তাই ওকে বলতাম যে আমি কিন্তু অন্য কোথাও শুনি নাই, সবসময় দেখি মারামারি কাটাকাটি দুই দলের, কিন্তু এটা আমার আজ পর্যন্ত কোনোদিন আমি দেখিনি যে অন্য দলের সাথে বিএনপির কখনো মারামারি হয়েছে। এরা কিন্তু সবাই মিলেমিশে থাকে। এগুলি আমার শ্বশুরের থেকেও শিক্ষা। সবচেয়ে উনি যখন মারা যান, আমরা তো ছিলাম না, আমি পরের দিন এসেছি, শুনেছি ওই সময় আওয়ামী লীগের খালি প্রধানমন্ত্রী ছাড়া কোন মিনিস্টার আসে নাই তাকে সম্মান জানাতে এই বাসায়। তো এটাই তো বড় পাওয়া নিশ্চয়ই মানুষের যে হ্যাঁ, ভালোবাসাটাই দলমত নিশ্চয়ই রাজনীতিবিদ নির্বিশেষে হিসেবে- উনি যে মানুষের থেকে ভালোবাসা সম্মান পেয়েছেন, এটাই মানুষের জীবনের সার্থকতা। নিশ্চয়ই এই ভালোবাসা, এই সম্মানটাকে নিশ্চয়ই আমরা রাজনীতিবিদদের মধ্যে রাখতে চাই, ধরে রাখতে চাই। এবং এই যে তৃণমূল পর্যায়ে আসলে রাজনীতিবিদদের যাওয়ার একটা সুযোগ হয় এবং সমস্ত ধরনের মানুষের সাথে আপনাদের কাছাকাছি যাওয়ার, মেশার একটা সুযোগ হয়। এই যে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাচ্ছি বা আমরা বারবার বলার চেষ্টা করছি যে আমরা একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই নতুন বাংলাদেশটাকে নিয়ে আসলে আপনার স্বপ্নটা কি, ঠিক কিরকম বাংলাদেশ দেখতে চান? আমি যেটা দেখতে চাই আপনিও সেটা দেখতে চান, যে আমরা একটা প্রগতিশীল ডেভেলপ একটা আপনার একটা বিকশিত দেশ হিসাবে আমরা ইয়ে করতে পারি। জীবনযাত্রার মানটা যদি ইমপ্রুভ হয়, হানাহানি মারামারি রাজনৈতিক হানাহানি মানে এইগুলি আমরা আজকে 25-30টা বছর আমরা হয়ে আসছি। এখন মনে হচ্ছে যে এই ইয়ের মানে বিদায়ের সাথে হাসিনার ইয়ের সাথে এবং আমার ইয়ের সাথে এই মারামারি হানাহানিটা এটা বেশ সেই কমে আসবে। সম্প্রীতিটা ফিরে আসবে সম্প্রীতিটা ফেরত বাংলাদেশে। আসবে। আমরা একটা একদম শেষ সময় চলে এসেছি আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের কাছে এম সাইফুর রহমানের অর্থাৎ আপনার বাবার কোনো একটা ঈদের স্মৃতি দিয়ে শেষ করতে চাই। বিশেষ করে মনে হয় আমরা বিরতিতে আমরা গল্প করছিলাম যে শেষ ঈদটা ওনার জীবনের, সেই ঈদের কোনো ঘটনা যদি মনে পড়ে। শেষ ঈদটা বাড়িতে দেখেন করলাম আমরা, সবাই আসলো বাড়িতে। মানে সত্যি কোইন্সিডেন্টলি না, আমার আমি তো যত 2 বছর ইয়েতে ছিলাম, চাচা, 7 আর 8 শ্বশুর, এনারা সবাই, চাচতো ভাই, কাজিন যারাও ছিল, 9-এর সবাই ওই দেশ ছিল। বাড়িতে আচ্ছা। ঈদ করবে, সবাই আসো, তোমরা আসো। আমার এটা চাচারা 2006 সালে। গেলেন, তারপরে 2006 সালে। চাচতো ভাইরা সবাই তখন বড় হয়ে গেছে, কিন্তু সবাই যারা বাংলাদেশে ছিল সবাই এসেছিল ঈদে। বাড়িতে, হ্যাঁ সব নাতি আর আমার ওটার একটা ছবি শ্বশুর আছে। হলো ওনার জান ছিল ওনার নাতি নাতি, এনাদের নিয়েই থাকতো, ওনার দিন কাটতো। আমরাও আসলে সেই প্রত্যাশা রাখতে চাই এম সাইফুর রহমানের মতো রাজনীতিবিদদের হাতে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। ওনারা আসলে যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথে বাংলাদেশের এখনকার তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ আছেন তারাও হাঁটবেন এবং বাংলাদেশকে নিয়েই ভাববেন। ঈদের এই বিশেষ সময়ে এত ব্যস্ততার মাঝে আপনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমার ডিবিসির দর্শকদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আরও একবার আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদেরকে উদ্দেশ্যে ওনাদেরকে সবাইকে আনন্দের সাথে যাতে ঈদ উদযাপন করেন সেই আশা রাখি সবাই ইয়েতে। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 পাতনিমিতিত ঈদের বিশেষ রাজকাহন থেকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।